জাপানকে 2-1 গোলে পুরো ব্লার করে হারিয়ে দিল ব্রাজিল। ম্যাচ যখন 90 মিনিটে 1-1 সমতায় সবাই যখন ধরে নিয়েছে খেলা এক্সট্রা টাইমে যাবে, ঠিক তখনই ম্যাচের ভাগ্য বদলে গেল। এক্সট্রা টাইমে 90+5 মিনিটের ডান প্রান্ত থেকে আসা একটা পাস জাপানের ডিফেন্স লাইনের জটলা ভেঙে গুজে নিল গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। বক্সে বল কন্ট্রোল করে মার্টিনেল্লি সোজা বল জালে জড়ালেন, আর এই 1 গোলে 2-1 ব্যবধানে ম্যাচ জিতে ব্রাজিল সরাসরি রাউন্ড অফ 16 নিশ্চিত করলো। ফার্স্ট হাফে 1-0 গোলে পিছিয়ে পড়ার পরে যেভাবে ব্রাজিল সেকেন্ড হাফে ম্যাচে ফিরল, তার পুরো ক্রেডিট ডাগআউটে থাকা ম্যানেজার কার্লো আনচেলত্তি। ফুটবল দুনিয়ায় যাকে কামব্যাক কিং বলা হয়, যার আন্ডারে রিয়াল মাদ্রিদ বারবার হারতে থাকা ম্যাচ শেষ মুহূর্তে গিয়ে কামব্যাক করেছে। আজ ব্রাজিলের ডাগআউটে বসেও তিনি এটাই প্রমাণ করলেন যে তিনি আসলেই কামব্যাক কিং। 1958 সালে ঠিক একই দিনে ব্রাজিল তাদের ইতিহাসের প্রথম ওয়ার্ল্ড কাপ ট্রফি জিতেছিল, আর 68 বছর পর এই 2026 সালের জুনে জাপানের বিরুদ্ধে কঠিন জয় ব্রাজিলিয়ান ফ্যানদের সেই স্মৃতি মনে করিয়ে দিল, আর ব্রাজিলিয়ান ফ্যানদের হেক্সা জয়ের স্বপ্ন আরো জোরালো হলো। ম্যাচের ফার্স্ট হাফে ব্রাজিলের 4-1-2-3 ফরমেশনের বিল্ড আপ প্লে এবং লিঙ্কিং এ চরম ল্যাকিং ছিল। ক্যাসেমিরো আর ব্রুনো গিমারাইসের মিডফিল্ড কম্বিনেশন জাপানের কাউন্টার অ্যাটাকের সামনে বারবার পরাস্ত হচ্ছিল। লুকাস পাকেতা মিডফিল্ডে পুরোপুরি অফ ফর্মে ছিলেন, যার কারণে ফরওয়ার্ড লাইনে বল সাপ্লাই আসছিল না। অন্যদিকে জাপানের 3-4-3 ফরমেশনের হাই প্রেসিং গেম ব্রাজিলের ডিফেন্সকে শুরু থেকে প্রেসারে রাখে। যদিও পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলের আধিপত্য থাকলেও যতটুকু সময় জাপান বল পেয়েছে ততটুকু সময় ব্রাজিলকে চাপের মধ্যে ফেলেছে জাপান। এরপরে ম্যাচের 29 মিনিটে ব্রাজিলের অধিনায়ক দানিলোর একটা ব্যাকপাস ইন্টারসেপ্ট করেন জাপানের কাইসু সানো। বক্সের ঠিক বাইরে থেকে সানোর নেওয়া নিখুঁত প্রেসিং শট গোলকিপার অ্যালিসন বেকারকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। 1-0 গোলে পিছিয়ে যাওয়ার পর ব্রাজিল অলমোস্ট টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়ার আশঙ্কায় পড়েছিল, কারণ এটা ছিল নকআউট ম্যাচ এবং ব্রাজিল হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। ফার্স্ট হাফে ব্রাজিলের বল পজিশন 60% থাকলেও শট অন টার্গেট তাদের ছিল মাত্র 0। ভিনিসিয়াস জুনিয়র আর মাথিউস কুনহা জাপানের ক্লোজ ব্লকের কারণে কোনো পাসিং স্পেসই পাচ্ছিল না। বিরতির পর কার্লো আনচেলত্তি একদম ঠান্ডা মাথায় কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ আনেন। গ্যালারি এবং সোশ্যাল মিডিয়ায় অফ-ফিট নেইমার জুনিয়রকে মাঠে নামানোর জন্য প্রচুর প্রেসার ছিল, কিন্তু আনচেলত্তি কোনো ইমোশনাল ডিসিশনে যাননি। তিনি জানতেন ইনজুরি থেকে ফেরা নেইমার এখনো 100% ফিট না এবং জাপানের ফিজিক্যাল গেমের সামনে তাকে নামানো একটু রিস্কি হতে পারে। সেকেন্ড হাফে শুরুতে পাকেতাকে তুলে তিনি মাঠে নামান তরুণ স্ট্রাইকার এনরিককে। এনরিকের প্রেজেন্স ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে পেস এবং এনার্জি আরো বাড়িয়ে দেয়। ম্যাচের 56 মিনিটে লেফট উইং থেকে গ্যাব্রিয়েল ম্যাগালাইসের এক মাপা ক্রস থেকে ব্যাকপোস্টে হেডে গোল করে ব্রাজিলকে 1-1 সমতায় ফেরান ক্যাসেমিরো। আর এই সমতায় ফেরার পর ব্রাজিলের অ্যাটাকিং ইন্টেন্সিটি আরো অনেক বেড়ে যায়। ভিনিসিয়াসের একটা শট জাপানিজ গোলকিপার জায়ন সুজুকির গ্লাভসের লেগে পোস্টে লাগে, যার কারণে আর গোল করা হয়নি ভিনিসিয়াস জুনিয়রের। ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে 65 মিনিটে। কার্লো আনচেলত্তি মাথিউস কুনহাকে তুলে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে মাঠে নামান। আর্সেনালের হয়ে এই সিজনে প্রিমিয়ার লিগে মাত্র 1 গোল আর চ্যাম্পিয়ন্স লিগে 4 গোল করা অফ ফর্ম মার্টিনেল্লিকে স্কোয়াডে নেওয়া এবং এই ক্রুশিয়াল ম্যাচে মাঠে নামানো নিয়ে ব্রাজিলের মিডিয়ায় অনেক কন্ট্রোভার্সি ছিল, কিন্তু আনচেলত্তি জাপানের ক্লান্ত ডিফেন্সকে ভাঙতে মার্টিনেল্লির উইং স্পিডকে বেছে নিলেন। ম্যাচের ফাইনাল স্ট্যাটাস লক্ষ্য করলে দেখা যায় ব্রাজিলের এক্সপেক্টেড গোল ছিল 1.89। তারা টোটাল 20টা শট নেয়, যার মধ্যে 7টাই ছিল অন টার্গেট। অন্যদিকে জাপান মাত্র 5টি শটের 2টি অন টার্গেট রাখতে পেরেছিল। ব্রাজিল পুরো ম্যাচে 92% পাসিং অ্যাকুরেসির সাথে 629টি সাকসেসফুল পাস খেলে ম্যাচ ডমিনেট করে। এই ডমিনেশনের শেষ রিওয়ার্ড আসে ইনজুরি টাইমে 90+5 মিনিটে। জাপান শেষ মুহূর্ত পর্যন্ত ডিসিপ্লিন ফুটবল খেলেছে, কিন্তু আনচেলত্তির পারফেক্ট সাবস্টিটিউট এবং মার্টিনেল্লির ক্লিন ফিনিশিং ব্রাজিলের নকআউট স্টেজে নিয়ে গেল। জাপানের বিপক্ষে কঠিন জয়ের পর রাউন্ড অফ 16তে ব্রাজিলের ডিফেন্সিভ লাইন আপে আর কি চেঞ্জ আনা দরকার তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।